সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায়ের অর্থায়নের প্রকারভেদ এই অংশটি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থায়ন কি, ব্যবসায় অর্থায়ন বলতে কি বুঝি, অর্থায়নের ক্রমবিকাশ এবং অর্থায়নের স্বরূপ, প্রকৃতি বা কাজ সম্পর্কে। অর্থায়নকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়, যেমনটা চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটি হচ্ছে বেসরকারি অর্থায়ন এবং দ্বিতীয়টি হচ্ছে সরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়: এক, ব্যক্তিগত অর্থায়ন; দুই, ব্যবসায় অর্থায়ন; এবং তিন, অব্যবসায় অর্থায়ন। এর মধ্যে আবার ব্যবসায় অর্থায়ন পুনরায় তিন ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন, দ্বিতীয়টি হচ্ছে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন এবং তৃতীয়টি হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন। তো বেসরকারি অর্থায়ন বলতে আমরা আসলে কি ধরনের অর্থায়নকে বুঝে থাকি? বেসরকারি অর্থায়ন হলো যে সরকারি অর্থায়ন ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লেভেলে যে অর্থায়ন সংঘটিত হয়, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে অর্থ সংক্রান্ত আর্থিক পরিকল্পনা, অর্থের সংগ্রহ, উৎস শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, সেই সংগৃহীত অর্থের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় বন্টন ইত্যাদি সংক্রান্ত যে সকল অর্থায়ন কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান লেভেলে, সেগুলোই হলো বেসরকারি অর্থায়ন। প্রতিষ্ঠান এক্ষেত্রে ব্যবসায়ী হতে পারে, আবার অব্যবসায়ীও হতে পারে। বেসরকারি অর্থায়ন তিন ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন, দ্বিতীয়টি ব্যবসায় অর্থায়ন এবং তৃতীয়টি হচ্ছে অব্যবসায় অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়ন বলতে আমরা কি বুঝি? এ অর্থায়ন সাধারণত ব্যক্তির দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ব্যক্তির অলক্ষ্যে বা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়ে থাকে। কোনো ব্যক্তি তার নিজের কাজের জন্য যে অর্থায়ন কার্যক্রম পরিচালিত করে, সেগুলোই হলো ব্যক্তিগত অর্থায়ন। উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি তোমার বাবা বা বড় ভাই প্রতিদিন সকলের চাহিদা মেটানোর জন্য যে বাজার করে থাকে, বাজার থেকে পণ্য সামগ্রী বা সেবা ক্রয় করে থাকে, সেগুলো হলো এক ধরনের ব্যক্তিগত অর্থায়ন। বা তোমার বাবা মা প্রতিদিন টিফিন বাবদ তোমাকে যে টাকা পরিশোধ করে থাকে, সেটাও এক ধরনের ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়নের যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ ব্যক্তিগত আয় থেকে বা কোনো আত্মীয় স্বজনের নিকট থেকে বা কোনো ব্যাংক থেকে সংগ্রহ করা যায়। এরপরে হলো ব্যবসায় অর্থায়ন। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করার জন্য যে অর্থায়ন সংঘটিত হয়, সেটাই হলো ব্যবসায় অর্থায়ন। অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রমকেই ব্যবসায় অর্থায়ন বলা হয়ে থাকে। এই ব্যবসায় প্রতিষ্ঠান হতে পারে কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ব্যবসায় অর্থায়নের অর্থ এক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের ব্যক্তিগত আয় থেকে বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে
বা আত্মীয় স্বজনের নিকট থেকেও এই অর্থ সংগ্রহ করা যায়। ব্যবসায় অর্থায়ন 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন, সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন এবং স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন। ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত মালিকানায় পরিচালিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যগুলিকেই ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলে থাকে। এই ব্যবসাটা হতে পারে যেমন এক মালিকানা বা সোল প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ বা অংশীদারি বা জয়েন্ট পার্টনারশিপ বা যৌথ মূলধনী কারবার হতে পারে। এই সব ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে কোনো উৎস হতে সংগ্রহকরণ ও তার ব্যবহার নিশ্চিতকরণ করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন। সরকারি মালিকানায় পরিচালিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে যখন অর্থায়ন হয়ে থাকে সেটাকে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলা হয়ে থাকে। যেমন পোস্ট অফিস থেকে যদি কেউ সঞ্চয়পত্র ক্রয় করে তাহলে এটা এক ধরনের সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়ন হয়ে থাকে। বা কোনো সরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি কেউ ঋণ নিয়ে থাকে এটাও এক ধরনের সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন হয়। 3 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। যেমন বিভিন্ন স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়নকে স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে অব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয় এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে অব্যবসায় অর্থায়ন বলে থাকে। এইসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো সেবা প্রদান করা বা জনকল্যাণ সম্পন্ন করা, কিন্তু মুনাফা অর্জন এই সব অর্থায়নের মূল উদ্দেশ্য নয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, মসজিদ মন্দিরে অর্থায়ন, এতিমখানায় অর্থায়ন বা অন্য যে কোনো ধরনের চ্যারিটি অর্গানাইজেশনে অর্থায়ন হলো এই ধরনের অব্যবসায় অর্থায়নের উদাহরণ। এইসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ, উৎস শনাক্তকরণ, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহারের মাধ্যমে সর্বাধিক সেবা প্রদান করাকে অব্যবসায় অর্থায়ন বলে। এরপরে হচ্ছে অর্থায়নের প্রকারভেদের। সরকারি অর্থায়ন বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র বা স্থানীয় সরকারের অর্থায়নকে সরকারি অর্থায়ন বলা থাকে। যেমন আমরা যদি আমাদের চারপাশে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে জাতীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত জনকল্যাণমুখী অবকাঠামো নির্মিত হয়, যেমন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বা অন্য বড় ধরনের প্রকল্প যেমন মেট্রো রেল প্রকল্প বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি, এই সমস্ত প্রকল্পে কিন্তু ব্যক্তিগত অর্থায়ন সম্ভব নয়। এগুলো বড় বড় প্রকল্পে সরকারি অর্থায়ন অবশ্যম্ভাবী এবং অপরিহার্য হয়ে ওঠে। এজন্যই এই সমস্ত মেগা প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন সম্পন্ন হয়। তাদের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, উৎস চিহ্নিতকরণ এবং ওইসব উৎস হতে অর্থ সংগ্রহ ও তার সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন বলে। সরকার বিভিন্ন রীতিনীতি অনুসরণ করে এই অর্থ বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে থাকে। সেই সকল উৎস দেশীয় হতে পারে, আবার আন্তর্জাতিক উৎস হতে পারে। যেমন দেশীয় উৎসগুলো হতে পারে ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান। আবার আন্তর্জাতিক উৎস যেমন বিশ্ব ব্যাংক থেকে সরকার ঋণ নিয়ে থাকে, কিংবা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF থেকে সরকার ঋণ নিয়ে থাকে, জাইকা থেকে ঋণ নিয়ে থাকে, বা যে কোনো ভিনদেশি রাষ্ট্রের সরকারের কাছ থেকে সরকার ঋণ নিয়ে সরকারি অর্থায়ন করে থাকে। তো এই ছিল অর্থায়নের প্রকারভেদ। তোমাদের সাথে আবার দেখা হবে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।